আয়না শুধু মুখ দেখায় না, আয়না আপনার ভেতরের সব কিছু দেখে। আপনার ভয়, আপনার অপরাধবোধ, আপনার লুকানো ইচ্ছে। আর কখনো কখনো আয়না আপনার চেয়ে বেশি জানে আপনি কে। আজকের গল্পটা শুরু হয়েছিল এক পুরনো আয়না নিয়ে, যে আয়নার পিছনে কোনো দেয়াল ছিল না, শুধু এক অন্ধকার, যে অন্ধকার আপনাকে দেখছিল। আপনি যখন ভাবছিলেন আপনি দেখছেন। আয়নার ভেতরের মুখ। গ্রামের নাম ছিল মাটিয়া বাড়ি। এমন নাম যে শুনলেই মনে হয় মাটির গন্ধ আর কাদার রং ছাড়া এখানে আর কিছু নেই। সত্যিই তাই। মাটিয়া বাড়ি ছিল এক এমন গাঁ যেখানে রাস্তা শুকনো মাটি, ঘরগুলো খড়ের ছাউনি আর কাঁচা ইটের, আর মানুষের কথা বলার ভাষায় এক ধরনের ভার, যেন প্রতিটা শব্দের পিছনে কোনো গোপন কথা লুকানো। সেখানে রহিম মিয়া আর তার বউ ফাতেমা থাকত। রহিম মিয়া ছিল সাবেক স্কুলের মাস্টার, যে চাকরি ছেড়ে দিয়েছিল কারণ স্কুলটা ভেঙে গেছে, নদীর পানি এসে গিলে খেয়েছে পুরো ভবন। তারপর থেকে সে গায়ের ছেলেমেয়েদের ঘরে বসে পড়া শেখায়, আর ফাতেমা সেলাই করে কিছু টাকা আনে। তাদের একটা মেয়ে ছিল, নাম রুমা। বয়স তখন 14। চোখ দুটো এত বড় যে মনে হতো যেন সে কোনো অদৃশ্য জিনিস দেখছে যা আমরা দেখি না। গায়ের লোকে বলতো রুমার চোখে ভূত দেখা যায়। কিন্তু রহিম মিয়া হাসত, ও শুধু স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখাটা অপরাধ না। কিন্তু একদিন সে হাসতে পারল না। সেদিন ছিল শ্রাবণের শেষ সপ্তাহ। বৃষ্টি নামছে না, কিন্তু আকাশ কালো, আর বাতাসে এক ধরনের ভিজা গন্ধ, যেন কোথাও কোনো জিনিস পচছে। রহিম মিয়া সকালে উঠে দেখে রুমা তার ঘরে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। সে ডাকে, রুমা। মেয়েটা ঘুরে তাকায় না। রুমা, কি হয়েছে? তখন রুমা ধীরে ধীরে মুখ ঘুরায়। চোখ দুটো লাল, যেন রাতভর কাঁদছে। মুখে কোনো ভাব নাই, শুধু বলে, আব্বা, আয়নার ভেতরে কেউ আছে। রহিম মিয়া হাসে, বাবারে, আয়নার ভেতরে তো তুই আছিস, আর কে থাকবে? না, রুমা বলে, ও আমি না। ও আমার মতো দেখতে, কিন্তু ও হাসে। আমি হাসি না, কিন্তু ও হাসে। আর ওর চোখে কালি মাখানো। ফাতেমা তখন ঢুকে পড়ে। কি বলছিস রে? আয়নার ভূত? এসব কথা বলিস না, আল্লাহর নাম নে। কিন্তু রুমা আর কথা বলে না। সেদিন থেকে সে আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটায়, খায় না, ঘুমায় না, শুধু দেখে আয়নার ভেতরের যে মুখটা, সেটা কি করে। আয়নাটা ছিল পুরনো, রহিম মিয়ার দাদুর সময়ের। কাঠের ফ্রেম, কালো হয়ে গেছে সময়ের ধাক্কায়। কাঁচটা একটু কুঁজো, যেন কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে। গায়ের লোকে বলতো এই আয়নাটা কোনো সময় এক বাড়ি থেকে এসেছে যেখানে এক মেয়ে নিজেকে ঝুলিয়েছিল। কিন্তু রহিম মিয়া সেসব কথা বিশ্বাস করত না। কিন্তু এখন এক রাতে রহিম মিয়া ঘুম থেকে উঠে দেখে রুমার ঘরে আলো জ্বলছে। সে উঠে যায়, দরজা খোলে। ভেতরে রুমা আয়নার সামনে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু, হাত দুটো আয়নার কাঁচে রাখা। রুমা! মেয়েটা মুখ তোলে। চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা নাই। ও আমাকে ডাকছে, আব্বা। কে ডাকছে? ওই যে আয়নার ভেতরের মুখ। ও বলছে, আয়, আমি তোর জায়গা নিব, তুই আমার জায়গায় থাকবি। রহিম মিয়া তখন ভয় পায়। সে আয়নাটা টেনে নামায়। কাঠের ফ্রেম ভেঙে যায়। কাঁচটা মাটিতে পড়ে, কিন্তু ভাঙে না, যেন কোনো অদৃশ্য হাত ধরে রেখেছে। পরদিন সকালে আয়নাটা আবার দেয়ালে ঝুলছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলে, আমি লাগাইনি, আমি তো রাতে ঘুমাইছি। রহিম মিয়া গায়ের পীর মিয়াকে ডাকে। পীর মিয়া এক বুড়ো মানুষ, চোখ দুটো সাদা, ক্যাটারাক্ট, কিন্তু গায়ের সবাই বলে ও অদৃশ্য জিনিস দেখে। পীর মিয়া আয়নার সামনে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এই আয়নার ভেতরে কোনো ভূত নাই। এই আয়না একটা দরজা। দরজা? হ্যাঁ, এই আয়না দিয়ে কেউ এপার থেকে ওপারে যায়, আবার ওপার থেকে এপারে আসে, কিন্তু একজন যাবে আর একজন আসবে, জায়গা বদলানো। তাহলে রুমার কি হবে? পীর মিয়া চোখ বন্ধ করে বলে, ওর মনে হয় ও আর বেশি দিন থাকবে না এপারে। রহিম মিয়া তখন আয়নাটা ভাঙতে চায়, কিন্তু পীর মিয়া বলে, ভাঙলে হবে না, ভাঙলে দরজা খুলে যাবে সব সময়ের জন্য। তখন যে আছে ওপারে সে বেরিয়ে আসবে, আর তাকে আর আটকাতে পারবে না। তাহলে কি করব? আয়নার সামনে কালো কাপড় ঝাঁপিয়ে দে,
আর রুমাকে এই ঘরে ঢুকতে দিব না। সেদিন থেকে আয়নাটা ঢাকা পড়ে যায় কালো চাদরে। রুমা আর সেই ঘরে যায় না, কিন্তু রাতে রহিম মিয়া শুনতে পায় কে যেন আয়নার কাঁচে নখ দিয়ে আঁচড়াচ্ছে। একদিন রুমা বলে, আব্বা, ও আমাকে মিস করছে। কে? ওই যে আমার মতো মুখ। ও বলে, তুই আমার জায়গায় থাকলে কেমন হয়? ফাতেমা তখন রুমাকে ডাক্তারের কাছে নিতে চায়, কিন্তু রহিম মিয়া জানে এটা মানসিক রোগ না, এটা কিছু অন্য। তারপর এক রাতে বৃষ্টি নামে, ভয়ানক বৃষ্টি, বিজলি চলে যায়। রহিম মিয়া মোমবাতি জ্বালায়। তখন সে দেখে রুমার ঘরের দরজা খোলা। সে দৌড়ে যায়। ভেতরে কালো চাদরটা মাটিতে পড়ে আছে, আয়নাটা খোলা। আর রুমা আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার সে নিজের হাত আয়নার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, যেন কাঁচ নাই, শুধু পানি। রুমা, থাম! মেয়েটা মুখ ঘুরায়, কিন্তু সে আর রুমা না। চোখ দুটো স্বচ্ছ, যেন কাঁচের মতো, মুখে এক অদ্ভুত হাসি। আমি রুমা না, আমি ওই যে আয়নার ভেতরে ছিলাম, এখন আমি এপারে। আর রুমা, ও এখন ওই অন্ধকারে। রহিম মিয়া তখন চিৎকার করে, ফাতেমা ছুটে আসে। কিন্তু তখন মেয়েটা, যে রুমার মতো দেখতে, হঠাৎ মাটিতে পড়ে যায়। পরের দিন রুমা আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সে আর কখনো আয়নার দিকে তাকায় না। আয়নাটা রহিম মিয়ার নদীতে ফেলে দেয়। কিন্তু 1 মাস পর রুমা একদিন বলে, আব্বা, আমি স্বপ্ন দেখি, আমি একটা কাঁচের ঘরে আছি, আমার চারপাশে হাজারো আয়না, আর প্রতিটা আয়নায় আমার মুখ, কিন্তু সবাই আলাদা। একজন কাঁদছে, একজন হাসছে, একজন রক্ত উল্টাচ্ছে, আর একজন আমাকে ডাকছে। কে ডাকছে? ওই যে আমি, যে এখন তোমাদের সাথে আছে। রহিম মিয়া তখন বোঝে রুমা আসলে ফিরে আসেনি। যে মেয়েটা এখন তাদের সাথে, সে আসলে আয়নার ভেতরের মুখ। আর আসল রুমা, সে এখনও ওই কাঁচের ঘরে, হাজারো আয়নার মাঝে অপেক্ষা করছে কেউ তাকে ডাকবে বলে। কিন্তু কেউ ডাকে না, কারণ কেউ জানে না যে সে আছে। শুধু আয়নাগুলো জানে, আর আয়নাগুলো কখনো কথা বলে না। তবে আপনি যদি আজ রাতে আয়নার সামনে দাঁড়ান আর নিজের চোখের ভেতরে একটু গভীরে তাকান, হয়তো দেখবেন আপনার প্রতিবিম্বটা একটু দেরিতে হাসছে। আর সেই হাসি আপনার না। আয়না শুধু প্রতিফলন না, আয়না একটা সীমানা। আর সীমানা মানেই কেউ পার হতে পারে। আপনি কি নিশ্চিত যে আপনি পারে? ধন্যবাদ আজকের জন্য। আবার দেখা হবে, হয়তো আয়নার ভেতরে।